বেশ কিছুদিন ধরে আমাদের দেশের সিচুয়েশন কিন্তু বেশ খারাপ যাচ্ছে। সেটা হোক পলিটিক্যাল সিচুয়েশন এবং সেটা হোক ইকোনমিক্যালি। প্রত্যেক সেক্টরে কিন্তু সিচুয়েশন খারাপ যাচ্ছে, যেহেতু আপনারা হয়তো জানেন আমাদের দেশে বর্তমান আগের সরকারটা পতনের মাধ্যমে নতুন একটা সরকার এসেছে। তো নতুন সরকার আসার পর তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কি অবস্থা। গণভবনের লুটপাটের ঘটনা তো আপনারা জানেন। যে একজন বাংলাদেশী হিসাবে আমি খুবই লজ্জিত এইসব দেখে। তাছাড়া তার উপর আরো ব্যাংকিং সেক্টরে যা চলছে এগুলো কিন্তু নজিরবিহীন। এরকম সচরাচর দেখা যায় না। আমি আমার জীবনে কখনো ব্যাংকিং সেক্টরে এরকম নৈরাজ্য দেখি নাই। এবং অন্য কোনো দেশেও আমাদের দেশের মতো এভাবে নৈরাজ্য আছে কিনা, ব্যাংক দখলের মতো ঘটনা আছে কিনা আমি জানি না। তো আজকে আমি ব্যাংকিং সেক্টরের এসব নৈরাজ্য নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আর সহ্য করতে পারছি না এইসব জিনিস, এইসব নোংরা রাজনীতি, যে লুটপাটের রাজনীতি যে আমাদের দেশ থেকে কবে যে যাবে, আমরা কবে যে এসব থেকে পরিত্রাণ পাবো আমরা জানি না। যে বিদেশি মিডিয়া কিন্তু এগুলো কিন্তু ঢালাও ভাবে প্রচার করছে এবং এতে আমাদের দেশের ইমেজ কিন্তু বেশ ক্ষুণ্ণ হচ্ছে। তো আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে দেশের ব্যাংকিং সেক্টরের বর্তমান চিত্র, কোন কোন ব্যাংকগুলোতে এইসব দখলদারিত্ব চলছে, নৈরাজ্য চলছে, এটা জানাবো। আপনারা হয়তো জানেন দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত হয়েছিল গত 12ই আগস্ট। এই সময় ব্যাংকটির পুরনো কর্মীদের উপর গুলি ছোড়া হয়। এতে অন্তত 5 জন কর্মকর্তা এবং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় বহিরাগতরা এসে গুলি চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বেসরকারি খাতের আইএফএসি ব্যাংকের নিচেও বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছিল এই দিন, অর্থাৎ 12ই আগস্ট। এই বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি থেকে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান সহ বেক্সিমকো গ্রুপের প্রতিনিধিত্বকারী সব পরিচালকের পদত্যাগ দাবি করা হয়। বিভিন্ন সময় ব্যাংকটি থেকে চাকরিচ্যুত 2 শতাধিক কর্মকর্তা মানববন্ধনে অংশ নেন। এই সময় চাকরিচ্যুত কর্মীদের ব্যাংকে পুনর্বহালের দাবি জানানো হয়। আপনারা হয়তো জানেন বা অনেকেই জানেন না, কোভিডকালীন সময়ে আইপিসি ব্যাংক থেকে অনেক কর্মকর্তাকে কিন্তু রিজাইন দেওয়া হয় জোর করে। এট দি সেম টাইম অর্থাৎ 12ই আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংকেও হামলা হয়েছে। পরে ব্যাংকটিকে অ্যাসালাম গ্রুপের হাত থেকে মুক্ত করার দাবি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এবং কয়েকজন উদ্যোক্তা এবং বেশ কিছু শেয়ার হোল্ডারগণ অংশ নেন। বিগত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের বিশৃঙ্খলা চলছে। গত কয়েক বছর জোর করে ব্যাংকের মালিকানা পরিবর্তন হওয়া বেসরকারি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নিয়ে এই বিশৃঙ্খলার সূত্রপাত। গত কয়েকদিনে ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের সামনে পাল্টাপাল্টি শোডাউন, বিক্ষোভ চলছে। বিগত সরকারের সময়ে ব্যাংক থেকে বাদ পড়া উদ্যোক্তাদের ফিরে আসা নিয়ে অস্থিরতা চলছে। ন্যাশনাল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে এইসব অস্থিরতা এবং অভিভাবক শূন্যতা চলছে। তার উপর অস্থিরতা এবং অভিভাবক শূন্যতা চলছে খোদ বাংলাদেশ ব্যাংকেও। আপনারা জানেন সরকার পতনের দিন থেকে অর্থাৎ গত 5ই আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার কিন্তু পলাতক রয়েছেন। অজ্ঞাত স্থান থেকে তিনি এবার অর্থাৎ কিছুদিন আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের পদত্যাগপত্র পাঠান। গভর্নরের সেই পদত্যাগপত্রটি অর্থ মন্ত্রণালয় গ্রহণ করে। তো সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের কারণে দেশের ব্যাংকিং খাতের অবস্থা নাজুক। ঋণের নামে অর্থ লোপাটের কারণে বেশিরভাগ ব্যাংকের ভিত একেবারেই দুর্বল হয়ে গিয়েছে। তো এখন সময় হলো ব্যাংকিং খাতকে টেনে তোলার। কিন্তু যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে সেটি দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হয়ে উঠবে। আতঙ্কিত গ্রাহকরা আমানতের টাকা তুলে নিতে শুরু করলে দেশের অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারকে আরো কঠোর হতে হবে। আপনারা হয়তো জানেন 2017 সালে ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়। ব্যাংকটির নিয়ন্ত্রণে নিয়ে নেয় চট্টগ্রাম ভিত্তিক অ্যাসালম গ্রুপ। পুরনো কর্মীদের অভিযোগ, মালিকানা পরিবর্তনের পর নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই ইসলামী ব্যাংকে প্রায় 10,000 কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এইসব জনবলের এইসব কর্মকর্তা এবং কর্মচারীর অধিকাংশের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। অবৈধভাবে নিয়োগ দেওয়া এইসব জনবলের অধিকাংশই অযোগ্য এবং অনেকের শিক্ষা সনদ পর্যন্ত নেই। তো ফাইনালি 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ইসলামী ব্যাংকের পুরনো কর্মীরা ঘোষণা দেন যে মালিকানা পরিবর্তনের পর নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্মচারীকে ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। 12ই আগস্টে নতুন কর্মীরা একত্র হয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে যখন ঢুকতে যান, এই সময় পুরনো কর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন নতুন কর্মীদের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে ব্যাংকটির 5 জন কর্মকর্তা এবং কর্মচারী গুলিবিদ্ধ হন। পুরনো কর্মীদের অভিযোগ ছিল অবৈধভাবে নিয়োগ পাওয়াদের সঙ্গে অনেকে বহিরাগত ছিলেন। তারাই ব্যাংকের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
তো এই সংঘর্ষে ইসলামী ব্যাংকের পুরনো কর্মীদের ধাওয়াকে কিন্তু নতুন কর্মীরা পিছু হটে এবং বহিরাগতরা পিছু হটে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো এই হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরের বর্তমান অবস্থা। আপনারা জানেন আরো বিভিন্ন সেক্টরেও কিন্তু নৈরাজ্য চলেছে, শুধু ব্যাংকিং সেক্টর না, ইন্স্যুরেন্স সেক্টর বলেন, তারপর আরো অনেক সেক্টর, পুলিশের সেক্টরের কথা তো আর নাই বললাম, এগুলো তো আপনারা জানেন, এগুলো আর নতুন করে বলার কিছু নেই। তো আমাদের ধৈর্য করা ছাড়া আর কিছু উপায় নেই। দেখি নতুন সরকার এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার আমরা পেয়েছি। দেখা যাক আমাদের অর্থনীতি কতটুকু ঢেলে সাজাতে পারেন। নতুন সরকারের কাছে আশা থাকবে যাতে আমাদের অর্থনীতিটা যাতে সুশৃঙ্খল হয়ে আমরা যাতে একটি নতুন একটা বাংলাদেশের পথে এগিয়ে যেতে পারি। এটাই হচ্ছে নতুন সরকারের কাছ থেকে আমার চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।